নমস্কার। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে স্বাগত জানাই। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মানুষের স্বার্থে, নিজেদের বাঁচার স্বার্থে ছড়িয়ে দিন, সাবস্ক্রাইব করুন। যারা এখনও উপলব্ধি করতে পারছেন না, আগামীতে নিঃসন্দেহে উপলব্ধি করবেন। অনেক মানুষ যারা অতীতে এই গুরুত্ব উপলব্ধি করতে পারেননি, এই অধমের কথার তাৎপর্য উপলব্ধি করতে পারেননি বা চাননি, তারা বর্তমানে উপলব্ধি করছেন এবং ছড়িয়ে দিচ্ছেন, ভাবাচ্ছেন। সময় লাগবে। এই সময় নিয়েই আমাদেরকে, সহযোদ্ধাদেরকে সবাইকে নিয়ে আমাদের এই কাজ চালিয়ে যেতে হবে। আবার বলছি, এখনও আমরা কিছুই দেখিনি। আগামীতে বহু এরকম প্যান্ডেমিক, আমি বলি প্যান্ডেমিক আসছে, ভৌ আসছে। ভ্যাকসিন যাকে শুদ্ধ ইংরেজিতে বলা হয়, আমি ভৌ বলি। তো আজকের ভিডিওর বিষয় খুব ইন্টারেস্টিং। জীবাণুই কি রোগ সৃষ্টি করে? হ্যাঁ, আরও একবার শুনুন। জীবাণুই কি রোগ সৃষ্টি করে? আমি আবার বলছি, ভাবনার রসদ দেব আপনাদের। প্রশ্ন করবেন। যদি আমার এই পর্যবেক্ষণে কোনো ত্রুটি থাকে বলে আপনার মনে হয়, অসঙ্গতি যদি মনে হয় বা প্রশ্ন জাগে, কমেন্ট করে জানাবেন। তো জীবাণুই কি রোগ সৃষ্টি করে? এই প্রশ্নর আলোচনা বা উত্তর দিতে গেলে আমরা আগে দেখে নেই চিকিৎসাবিদ্যার উৎপত্তিটা, কারণ এটা চিকিৎসার সঙ্গে যুক্ত, আমাদের স্বাস্থ্যের সঙ্গে যুক্ত, আমাদের বেঁচে থাকার সঙ্গে যুক্ত। পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা শাস্ত্র নিঃসন্দেহে আয়ুর্বেদ, যাকে অনেকেই শ্রদ্ধা সহকারে পঞ্চম বেদ বলেন। অথর্ববেদে জন্ম নিয়ে আয়ুর্বেদের, আপনারা জানেন যে উৎপত্তি স্থল হিসেবে অথর্ববেদকেই বলা হয়। সেখান থেকে ক্রমে একটি সুসংহত, হোলিস্টিক, প্রকৃতি নির্ভর একটি সিস্টেম হিসেবে ডেভেলপ করে আয়ুর্বেদ। আয়ু থেকে, আয়ুষ বুঝতেই পারছেন, যা আমাদের আয়ু, আমাদের জীবন, আমাদের বেঁচে থাকার সঙ্গে সম্পর্কিত, তাই আয়ুর্বেদ। তো এই আয়ুর্বেদে জীবাণুর গল্প নেই। আপনারা বলতেই পারেন যে তখন তো পিছিয়ে ছিল বিজ্ঞান, পিছিয়ে ছিল, তো মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি, লিওয়েন হকের আবির্ভাব ঘটেনি, তো তাই নেই, তাই আয়ুর্বেদ ব্যাকডেটেড, পিছিয়ে পড়া। তো জীবাণুর ব্যাপার ওখানে নেই। ওখানে কি আছে মূলত, এই নিয়ে অনেকেই, আমার সহযোদ্ধারা অনেক বেশি জানেন, বা অন্তত এইখানে আমার সময় নেই আয়ুর্বেদ নিয়ে বিস্তারিত আলোচনা করবার। ভিডিও দীর্ঘ হয়ে যাবে, এমনিতেই যায়। বায়ু, পিত্ত, কফ, এই ভারসাম্যের উপরে ভিত্তি করে আমাদের সুস্থতা, শুধু দেহ নয়, দেহ, মন এবং আধ্যাত্মিকতা, অর্থাৎ ফিজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল, এই তিনটি বিষয়কে একসাথে ধরে হোলিস্টিক হিসেবে দেখে মানুষের বা মানব দেহের চিকিৎসা করার কথা বা পথ নির্দেশিকা যেখানে বলা হয়েছে, এটাই হলো আয়ুর্বেদ সংক্ষেপে। তাহলে সেখানে তো জীবাণুর গল্প নেই, মাইক্রোবসের গল্প নেই, ভাইরাসের গল্প নেই, ব্যাকটেরিয়ার গল্প নেই। বেশ, এটা গেল আয়ুর্বেদ, প্রায় 5000 বছর আগে যার জন্মলগ্ন। এবারে আসছে তার উপরে হিপোক্রেটিসের কথা, যাকে মডার্ন মেডিসিনের জনক বলা হয়ে থাকে, ফাদার অফ মডার্ন মেডিসিন, অ্যানসিয়েন্ট ফাদার অফ মডার্ন মেডিসিন। তো তার মৃত্যু হয় 370 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, অর্থাৎ আয়ুর্বেদের অনেক পরে।
তো তিনিও কিন্তু ওই হোলিস্টিক চিকিৎসার কথাই বলে গেছেন, মনকে অস্বীকার করেননি, স্পিরিচুয়ালিজমকেও অস্বীকার করেননি। তিনি নেচার কিওরের কথা বলেছেন খাদ্যই ঔষধ, যেটা আমাদের আয়ুর্বেদেও আমরা এই একই প্রতিধ্বনি শুনতে পাই, দেখতে পাই। কোনো ভেদ তো আমি দেখিনি, গভীরে গেলে কোনো ভেদ নেই। তো সেই পিতা হিপোক্রেটিস, যিনি নেচার কিওর প্রাকৃতিক পন্থার কথা বলেছেন এবং ওষুধ থেকে দূরে থাকতে বলেছেন, কেমিস্টকে অ্যাভয়েড করতে বলেছেন, সেই যুগে দাঁড়িয়ে তাকে নিয়ে আমার ভিন্ন লেখালেখি আছে, ভিডিও রয়েছে। এবং এই পরবর্তীকালে যখন আমরা আরও একজন আধুনিক কালে যে ফাদার অফ মডার্ন মেডিসিন বলা হয়, হপকিন্স কলেজের প্রতিষ্ঠাতা অসলারের দেখা যখন পেলাম, এই অসলারকে নিয়েও আমার এই আগামী বই রাসপুটিনে প্রাসঙ্গিক আলোচনা উঠে এসেছে। তো তিনিও কিন্তু ওই একই কথা বললেন এবং পরিষ্কার করে বললেন যে ফরমোস্ট ডিউটি অফ এ ফিজিশিয়ান টু টিচ দ্য মাসেস নট টু টেক মেডিসিন এট অল। অর্থাৎ চিকিৎসকের কর্তব্য হলো মানুষকে বোঝানো যে তারা যেন ওষুধ না খান, একই রকম কথা। তাহলে তখনও কিন্তু অসলারকেও, হিপোক্রেটিস তো দূরের কথা, তিনি তখন ফার্মা কোম্পানির জন্মই হয়নি। অর্থাৎ চিকিৎসা ব্যবসায়ীদের হাতে, মুনাফাখোরদের হাতে পড়েনি। অসলারকেও সে সময় এসে গিয়েছিল ওরা, কিন্তু তখনও সেই দাপটটা তৈরি করতে পারেনি বলেই অসলারের মতো বিজ্ঞানী, চিকিৎসক, গবেষক তারা নির্ভয়ে এই কথাগুলো বলতে পেরেছিলেন। তাহলে আমরা এই জীবাণুই রোগ সৃষ্টি করে এই প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে আমরা আয়ুর্বেদ এবং এদিকে হিপোক্রেটিস এবং এদিকে অসলার পর্যন্ত এলাম। বেশ, এবারে আমরা একটুখানি এই বিষয়টাকে নিয়ে আলোচনাটা করি। আমরা দেখতে পেলাম 1676 খ্রিস্টাব্দ নাগাদ লিওয়েন হক, তিনি ওই যে মাইক্রোস্কোপেরও মানে ওই প্রিমিটিভ, তখন মাইক্রোস্কোপ যেরকম ছিল আর কি, একদম প্রথম দিকে যেমন মাইক্রোস্কোপ ছিলেন হ্যানসনের পরবর্তীকালে, তো তিনি সেটা আবিষ্কার করেছিলেন এবং তার মাধ্যমে প্রথম ব্যাকটেরিয়ার কথা জানা যায়। তিনি জানান 1676 খ্রিস্টাব্দ নাগাদ। বেশ ভালো কথা, এটা তাঁর ডিসকভারি বলা যেতে পারে। আর ভাইরাস আরও অনেক পরে 1898 খ্রিস্টাব্দ নাগাদ বেইনজেনিক বলে একজন উনি সম্ভবত রাশিয়ান বিজ্ঞানী, তিনি টোবাকো মোজাইক ভাইরাসের কথা বলেন। এবং তখন যদিও ভাইরাসের যে মানে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা করা যায়নি, আসেনি তখনও, এবং তিনি এই বিজ্ঞানে তিনি ভাইরাসকে মানুষের দেহে রোগ তৈরি করতে পারে বা সৃষ্টি করতে পারে তেমনও কিছু তিনি আলোচনা করেননি, কারণ তখন জাস্ট ইনিশিয়াল একটা আবিষ্কার বলতে পারেন। টোব্যাকো মোজাইক ভাইরাস প্রথম ভাইরাস আবিষ্কৃত যেটা হয়েছে। তো 1950-এর দশকের পরে ওই সময়ে ওই ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, মানে যেটা একদম মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যেটা একেবারে মানে কি বলবো, মানে অসম্ভব রকমের ক্ষুদ্র, সেটাকেও আমাদের দেখতে সাহায্য করে বা আমরা দেখতে পাই এমন মাইক্রোস্কোপ আবিষ্কারের পরে ভাইরাস সম্পর্কে আরও অনেক তথ্য গবেষণা আমাদের সামনে এসেছে, যেটা ওই সময়ে অ্যাভেলেবল ছিল না। বেশ, আমি খুব সংক্ষেপে আলোচনা করছি। ইতিমধ্যে আরও একটি ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? রবার্ট কোচ, যিনি ওই যে কোচেস পস্টুলেট নিয়ে আমার দ্বিতীয় খণ্ডে বিস্তারিত আলোচনা আছে, এবং অবশ্যই তবে তিনি ওই
ব্যাকটেরিয়া বা জীবাণু রোগ সৃষ্টি করতে পারে এই রকম একটা বিষয়ে আলোকপাত করেন। তবে জার্ম থিওরি অর্থাৎ ব্যাকটেরিয়া যে মানুষের শরীরে রোগ সৃষ্টি করার ক্ষমতা রাখে সেটা জার্ম থিওরি হিসেবে ডেভেলপ করেন প্রথম পাস্তুর। হ্যাঁ, লুই পাস্তুর 1861 খ্রিস্টাব্দ নাগাদ তিনি এটা আমাদের সামনে নিয়ে আসেন, এটা জার্ম থিওরি হিসেবে পরিচিত। এবং এই জার্ম থিওরি কতটা গ্রহণযোগ্য এবং এটাকে কিভাবে হাইজ্যাক করে নিল পরবর্তীকালে জায়নিস্ট শক্তি, আসছে এক এক করে সে আলোচনায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন জার্ম থিওরি ডেভেলপ করেন আর কি পাস্তুর 1861 এরকম সময় নাগাদ, তখনও কিন্তু ভাইরাসের আবিষ্কার যেটা 1898 ধরা হচ্ছে, এরকম সময় ধরা হচ্ছে, তো সে তখনও ঘটেনি। অর্থাৎ তার এই জার্ম থিওরিটা মূলত অবশ্যই ওই মাইক্রোবস বা এই ব্যাকটেরিয়া রিলেটেড ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাস আবিষ্কারের পরে এবং বর্তমানে তো করোনা SARS-CoV-2 এই যে ভাইরাস থেকে শুরু করে এই সমস্ত কিছু যত রোগ ব্যাধি আমরা দেখতে পাচ্ছি সবই এই জার্ম থিওরির মধ্যে ঢুকে গেছে। ভাইরাস রোগ সৃষ্টি করছে, ব্যাকটেরিয়া নিয়ে এখন খুব একটা গল্প হয় না, কত লাভজনক নয় বলে, ওই যে অ্যান্টিবায়োটিকের ব্যাপার ট্যাপারগুলো আছে, লাভজনক নয়, রোগ হলে তবেই আপনি কিনে খাবেন। তো কিন্তু ভ্যাকসিনের গল্প, ভাইরাস মানে হচ্ছে ভ্যাকসিন, ভ্যাকসিন ছাড়া ভাইরাসকে কিছু করা যাবে না, অর্থাৎ আগে থেকে প্রিকশন নিতে হবে, অর্থাৎ সবার জন্য ব্যবসার একটা জায়গা আছে। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাসের বাজারটা এখন অনেক বেশি। অর্থাৎ এই জার্ম থিওরির মধ্যে যা ব্যাকটেরিয়া দিয়ে সূত্রপাত হলেও আমরা এখন দেখতে পাচ্ছি যে ভাইরাসই সেই জায়গাটা নিয়ে নিয়েছে, ব্যাকটেরিয়াকে পেছনে ফেলে নিয়ে নিয়েছে। বেশ, তো এরকম যে আশঙ্কা হতে পারে সেটা কিন্তু স্যামুয়েল হ্যানিম্যান অনেক আগেই উপলব্ধি করেছিলেন। আসছি এক এক করে। তাহলে এবার প্রশ্ন করুন যে এই জার্ম থিওরি যেটা আমাদের সামনে পাস্তুর নিয়ে এলেন এবং যার উপর ভিত্তি করে এখন বর্তমানের মডার্ন মেডিসিনের মুনাফাবাজি বা চিকিৎসা যেভাবেই যে নামেই ডাকুন, ডালপালা বিস্তার করতে করতে সুপার স্পেশালিটি হসপিটালের স্বর্গোদ্যান বানিয়ে ফেলেছে, মুনাফা উদ্যান আর কি। মানুষ তাকে স্বর্গোদ্যান মনে করে, যারা অসুস্থ তারা মনে হয় ওখানে গেলেই আমার মুক্তি, তো বানিয়ে ফেলেছে। সেই জার্ম থিওরি এটা কতটা গ্রহণযোগ্য এটা আমরা একটু প্রশ্ন করছি, কিন্তু ভাবনার রসদ দিচ্ছে। বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়ে গেছে যে করোনা নামক ফ্লু ভাইরাস SARS-CoV-2 সে নাকি আমাদের হার্ট অ্যাটাক পর্যন্ত ঘটাচ্ছে, হৃদযন্ত্রের সমস্যা পর্যন্ত তৈরি করে ফেলছে। ভাবুন ভাইরাসের কি ক্ষমতা। আচ্ছা, এবারে আমরা দেখি যে মূল বিষয়টা যেটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জীবাণু রোগ সৃষ্টি করে, এই যে একটা ব্যাপার, যদিও ইতিগজটা এখানে বলা হয় না আস্তে করে, যেটা আমি অ্যাড করে দিচ্ছি। কি বলুন তো, জীবাণু রোগ সৃষ্টি করে, জীবাণুই নয়, জীবাণু রোগ সৃষ্টি করে যখন আপনার শরীরের ইমিউন সিস্টেম কাজ করে না, বা আপনি যখন দুর্বল থাকেন, বা আপনি যখন অসংযমী জীবনযাপন করে আপনার ভেতরের দুর্গকে, ইমিউন সিস্টেমকে দুর্বল করে ফেলেন, তখনই জীবাণু রোগ সৃষ্টি করতে পারে। এটা কেউ বলে না, জানেন তো, এটা বললে ব্যবসাটা, মুনাফাটা তো মার খাবে। তাই আমাদের আয়ুর্বেদই বলুন বা আগেকার যত হোলিস্টিক ট্রিটমেন্ট বলুন, এই জীবাণুকে না জানলেও না চিনলেও কোনো সমস্যা হয়নি, কারণ শরীরটিকে যদি আপনি দুর্গ বানিয়ে ফেলেন তাহলে বহিঃশত্রুই বলুন আর ভেতরের শত্রুই বলুন, আমাদের শরীরেও তো ব্যাকটেরিয়া ভাইরাস আছে, বাইরে থেকে ঢোকে না, সব ভেতরেও আছে। তাহলে আপনি দুর্গ বানিয়ে ফেললে, ব্যালেন্স যদি ঠিক রাখেন, বায়ু পিত্ত কফের ব্যালেন্স যদি ঠিক রাখেন, তাহলে জীবাণুটি নিয়ে ভাবনার কোনো দরকারই তো পড়ে না।
পরে কি? কিন্তু ওই যে ওরা ফ্র্যাগমেন্টেড একটা চিকিৎসা পদ্ধতি, আপনার নাক, আপনার কান, আপনার গলা, আপনার হৃৎপিণ্ড, আপনার শরীরকে, আপনার মন, দেহকে, এটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, শতভাগে বিভক্ত করে আপনাকে দৃশ্যমানের চক্করে ফেলে বিপদে ফেলেছে। আপনার এক্সিমা হয়েছে, আপনাকে যদি কেউ বলে ওটা চামড়ার রোগ, আপনি বিশ্বাস করতেই পারেন। অনেক চিকিৎসক ওই রকমভাবেই চালায়, আপনাকে স্টেরয়েড দিয়ে দেবে বা কিছু দিয়ে দেবে যা আপনার ভয়ঙ্কর বিপদ ঘটাবে। এক্সিমা তো রক্তের রোগ, ওটা কি চামড়ার রোগ? কিন্তু দৃশ্যমান কীভাবে বলবে আপনাকে? ওটা স্কিনে যেহেতু দেখা যাচ্ছে তাই ওটা স্কিন ডিজিজ হয়ে গেল। এই আমাদের শরীর একটা সিস্টেমে কাজ করে এবং এই সিস্টেমের কোনো জায়গায় গড়বড় হলে তার উপসর্গ হিসেবে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তার প্রতিফলন পড়ে। তাই মূল জায়গা যদি আমরা ধরতে না পারি তাহলে কিন্তু আমরা এই কানাগলির মধ্যে ঢুকে ফার্মা কোম্পানির ব্যবসায়িক ফাঁদের শিকার হতে থাকবো এবং হচ্ছে। আচ্ছা, এবারে একটু ইলাবোরেটলি বলি। জীবাণুই রোগ সৃষ্টি করে ওই অংশটা না হয় বাদ দিলাম, যেটা আমি অ্যাড করলাম, যে শরীর যখন দুর্বল থাকে, ওটা বাদ দিয়ে ভাবুন এটা বিজ্ঞান বলে ওরা প্রমোট করছে জীবাণুই রোগ সৃষ্টি করে। সেটা কী রকম বিজ্ঞান? আগুন আপনাকে পোড়ায়, আপনি একটা আগুনে কাগজ ফেলুন না, কাগজটা পুড়ে যাবে, এটাও বিজ্ঞান। বা আপনি আগুনের ওপর হাত রাখুন কয়েক সেকেন্ড নয়, একটা সময় পর্যন্ত, অন্তত 20 সেকেন্ড 25 সেকেন্ড রাখুন, দেখবেন আপনার হাত পুড়ে যাবে, আপনি বার্ন ফিল করবেন, এটাও তো বিজ্ঞান, তাই তো? এবার পৃথিবীর যে কোনো মানুষকে জ্বলন্ত আগুনের ওপরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হাত ধরে রাখতে বলুন, হাত দিয়ে রাখতে বলুন, প্রত্যেকের হাতের তালুই পুড়বে, কম বেশি পুড়তে বাধ্য, বার্ন করবে, এটা বিজ্ঞান। কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নেই। সে অস্ট্রেলিয়ান হোক, ব্রিটিশ হোক, আমেরিকান হোক, ভারতীয় হোক, বাংলাদেশি হোক, সবার হাতই পুড়বে। কিন্তু জীবাণু যদি রোগ সৃষ্টি করে তাহলে সবার রোগ হয় না কেন? কি অবাক হচ্ছেন? হ্যাঁ, জীবাণুতে আপনাকে, আমাদের সবাইকে যদি এক্সপোজ করা হয়, সবার কি রোগ হয়? এই যেমন ধরুন জলের মধ্যে সালমোনেলা, ভিব্রিও, এরসেনিয়া নামক সব রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া আছে জলের মধ্যে। আমি 3টি মাত্র নাম বললাম, আরও অনেক আছে। সেইগুলো, ওই জল যদি 10 জন ব্যক্তিকে আপনি খাওয়ান, সবার শরীর খারাপ করবে? অসুস্থ হবে? হবে না। একজনের হয়তো হবে, তাহলে কেন হলো? বাকি 9 জনের কেন হলো না বা হচ্ছে না? তাহলে জীবাণুই যদি রোগ সৃষ্টি করতে পারে, তাহলে সবার ক্ষেত্রেই হওয়ার কথা, একই রকম কাজ হওয়ার কথা। যেমন আগুনে সবার হাতই পুড়ছে, তাহলে আগুনে সবার হাত পোড়ে, এটা বিজ্ঞান। জীবাণুই রোগ সৃষ্টি করে, এটা বিজ্ঞান নয়, সেইটা অর্ধসত্য, ইতিগজটা বলা হচ্ছে না। যখন আপনার শরীর দুর্বল থাকে, ইমিউন সিস্টেম কাজ করে না ঠিকঠাক, তখন জীবাণু আপনার শরীরে রোগ সৃষ্টি করতে পারে। আর মনে রাখবেন যে আমাদের শরীরে যত রোগ হয় সবই জীবাণু ঘটিত নয়, তাই না? এই যে হ্যাঁপানি, অ্যাজমা, এটা কোন জীবাণু ঘটিত বলুন দেখি? বা এই হার্টের প্রবলেম, হার্ট ডিজিজ, কোন জীবাণু ঘটিত কন্ডিশন এগুলো? কিন্তু ওই যে এখন অবশ্য সবই করোনার জন্য হচ্ছে, হার্টের প্রবলেমও হচ্ছে, সব কিছু এখন করোনা, সব জীবাণুর উপরে, মানে ভাইরাসের জন্য সব হচ্ছে, যেহেতু সবচেয়ে ভালো মুনাফা ভাইরাস থেকেই আসে। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন করি আপনাদের, তাহলে বিজ্ঞান বলে যেটাকে চালানো হচ্ছে সেটা জীবাণুই রোগ সৃষ্টি করে, সেটা সবার জন্য নয়, সবার ক্ষেত্রে নয়। আগুনে যেমন সবার হাত পড়ে বলা যেতে পারে নিশ্চিতভাবে, সেরকম জীবাণুই মাত্রই সবার দেহে রোগ সৃষ্টি করে, সেটা ভুল তথ্য। তাই করোনা কালে ওটা ফ্লু, যেটা আমরা জানি, বা যে কোনো সর্দি কাশি, যে কোনো রোগে একই সঙ্গে আপনারা একই পরিবারে আছেন, একই জায়গায় বাস করছেন, আমাদের
পরিমণ্ডলে অজস্র মাইক্রোবস ঘুরে বেড়াচ্ছে, ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমরা কেন সবাই একই সাথে অসুস্থ হচ্ছি না? বিভিন্ন সময়ে হচ্ছে, কেউ কেউ একেবারেই হচ্ছি না, কেন? তার মানে আমাদের শরীরের মধ্যে কোনো একটা ব্যাপার আছে। তাই আমরা জীবাণুকে কেন দোষ দিচ্ছি? আমাদের শরীরেই তো ৩৯ ট্রিলিয়ন ব্যাকটেরিয়া, ৩৯০ ট্রিলিয়ন ভাইরাস আছে আগে, হ্যাঁ, এবং আমাদের শরীরের ৭০ থেকে ৯০% এরকম অংশ ব্যাকটেরিয়া দিয়ে তৈরি, মাইক্রোবস এসব দিয়ে তৈরি। আমাদের শরীরের যে জিন আছে, যে ৯৯% ইউনিক জিনই ব্যাকটেরিয়া ঘটিত। তাহলে আমরা তো ব্যাকটেরিয়া ভাইরাস দিয়েই তৈরি, মাইক্রোবস দিয়ে তৈরি। তাহলে আমাদের কেন জীবাণুর ভয়টা দেখানো হচ্ছে? ৫০% ভারতীয়ের শরীরেই টিবির জীবাণু আছে, টিউবারকিউলোসিস। সবাই কি টিবি রোগী? তাহলে হচ্ছে না কেন? এই প্রশ্নটা যদি ফার্মা কোম্পানি বা তথাকথিত মডার্ন মেডিসিনের দালালদের করেন, উত্তরটা কী দেয়? দিতে পারবে না। তাহলে একটাই উত্তর হবে যে জীবাণু রোগ সৃষ্টি করে না। জীবাণু রোগ সৃষ্টি করে কখন? যখন আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে থাকে, আপনি ঠিকঠাক খাদ্য গ্রহণ করেন না, আপনি অসংযত জীবনযাপন করেন দিনের পর দিন, তখনই। তাহলে যদি হোলিস্টিক চিকিৎসা পদ্ধতি যেটা করে, কি করে? এই শরীরটাকে সুস্থ রাখে, ইমিউন সিস্টেমকে সুস্থ রাখে যথাযথ খাদ্যের মাধ্যমে, যেটা হিপোক্রেটিস বলে গিয়েছে, যেটা আয়ুর্বেদ বলেছে। এবং এই বিপদটা যে ঘটতে পারে সেটা স্যামুয়েল হ্যানিম্যান উপলব্ধি করেছিলেন। হ্যাঁ, স্যামুয়েল হ্যানিম্যান, যিনি অনেক পরবর্তীকালে 1807 খ্রিস্টাব্দে 1807 যিনি প্রথম হোমিওপ্যাথি শব্দটি ব্যবহার করে আরও একটি হোলিস্টিক চিকিৎসা পদ্ধতির জন্ম দেন। এই স্যামুয়েল হানিম্যান বুঝতে পেরেছিলেন যে এই যে জীবাণুর আবিষ্কারটা হলো 1676 খ্রিস্টাব্দে, তারপরে যে এই চিকিৎসা পদ্ধতি পুরোটাই ফার্মা কোম্পানির খপ্পরে পড়ে যাবে, তিনি সেই আশঙ্কা করেছিলেন। এবং নিজেও মেডিকেল ডিগ্রি, আগে হ্যাঁ যেটাকে অ্যালোপ্যাথি বলেন বা আমরা ভালো করে মডার্ন মেডিসিন বলি, বাকিগুলো সব ব্যাপারে ব্যাকডেটেড, এটাই মডার্ন আর কি। তো এই কারণে মডার্ন মেডিসিন বলা হয়। তো তার উপরে ডিগ্রি তো হ্যানিম্যানের ছিল। হ্যাঁ, তিনি রীতিমতো দীর্ঘ বছর ধরে স্টাডি করেছিলেন সেই মেডিসিন, যাকে আপনি অ্যালোপ্যাথি বলেন, এবং ডিগ্রি অর্জন করেছিলেন, নিজে চিকিৎসাও করেছিলেন বেশ কয়েক বছর। তারপরে হঠাৎ কেন তার মনে হলো যে তিনি ভুল স্বীকার করলেন, যে তিনি যে চিকিৎসার মাধ্যমে তিনি যে ডিগ্রিটা অর্জন করেছেন এবং যে চিকিৎসা করছেন তা মানুষের ভালোর চাইতে খারাপ বেশি করছে। তিনি কেন লিখলেন? তিনি তো ওই সিস্টেমে থেকে আরও বেশি উপার্জন করতে পারতেন। হোমিওপ্যাথিতে তো উপার্জন কম হয়। ওই যে ফার্মা কোম্পানির ব্যাপারটা নেই, জটিল করে একেবারে টার্মিনোলজি দিয়ে সুপার স্পেশালিটি বানিয়ে দিয়ে একেবারে এমন একটা আবহাওয়া তৈরি করা, ওরে বাপ রে, মানে চমকে যাওয়া, চমক দিয়ে ধমক দিয়ে কামিয়ে নেওয়া। তো তিনি তো ভালো সুযোগ ছিল তার, তিনি তো ছেড়ে বেরিয়ে এলেন কেন? তার কি দায় পড়েছিল? সিনকোনা গাছ, যেটা ম্যালেরিয়ার প্রতিষেধক, আপনারা জানেন, সিনকোনা বার্গ, তো তিনি নিজে তার শরীরে সেটাকে প্রয়োগ করেছিলেন, প্রয়োগ করে উপলব্ধি করেছিলেন সেটা ম্যালেরিয়ার মতো সিমটম তৈরি করে। সিনকোনা গাছ, যেখান থেকে কুইনাইন আপনারা জানেন তৈরি হয়, করা হয়েছিল ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে। তো তিনি এই যে উপলব্ধি, তিনি নিজে শরীরে প্রয়োগ করার পরে তিনি যেটা উপলব্ধি করেন, সেই উপলব্ধির মাধ্যমেই তো ভিত্তি হিসেবেই তো হোমিওপ্যাথির জন্ম। এটা কি? লাইক কিওরস লাইক, এইটাই তো মূল তত্ত্ব। সেইখান থেকে শাখা প্রশাখার বিস্তার। তো হ্যানিম্যানের এই আবিষ্কারকে, এই গবেষণাকে
সমসাময়িক ফার্মা লবি তো বটেই, দালালরা থেকে শুরু করে এমনকি মার্ক্সবাদীরা পর্যন্ত, তারাও তো জায়নিক শক্তির সবচেয়ে বড় দালাল, এবং চিকিৎসা ব্যবসা এখন জায়নিক শক্তির কবলে। আপনারা জানেন, বহুবার বলেছি, তথ্য দিয়ে বলেছে। তো তারা পর্যন্ত হোমিওপ্যাথিকে বুজরুকি বলে চালিয়ে দেয়। আপনি উইকিপিডিয়াতে দেখুন, স্যামুয়েল হ্যানিম্যানের নাম সার্চ করে দেখুন, সেখানে দেখবেন প্রথমেই বলা থাকবে কি আছে, সিউডো সায়েন্স, মানে ফেক বিজ্ঞানের চিকিৎসা পদ্ধতি যিনি প্রবর্তন করেছিলেন। তাহলে হ্যানিম্যান সিউডো সায়েন্সের কথা বলেছিলেন, যেহেতু উনি হোলিস্টিক ট্রিটমেন্টের কথা বলেন আগে। হ্যাঁ, এই ফ্র্যাগমেন্টেড ট্রিটমেন্টে মানুষের যে বিপদ আছে ওইটা উপলব্ধি করেই তিনি কিন্তু হোমিওপ্যাথি নামক একটি হোলিস্টিক মেডিসিন সিস্টেমের জন্ম দেন, যা মানুষের দেহ, মন এবং আধ্যাত্মিকতা সব কিছু মিলিয়ে, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল সমস্ত কিছুকে একটা ইউনিফাইড হোল হিসেবে দেখে হোমিওপ্যাথি কোনো ডিজিজকে ট্রিট করে না, ইন্ডিভিজুয়ালকে ট্রিট করে, অর্থাৎ ব্যক্তিটিকে ট্রিট করে। তাই সময় দিতে হয়, অনেক কথা বলতে হয়, অনেক প্রশ্ন করতে হয়, তাই লাভের ব্যাপারটা থাকে না, মুনাফাটা থাকে না। হ্যাঁ, এটাই বাস্তবতা। আর এই কারণেই কোনো রকম স্টাডি না করে, কিছু সম্মান না দিয়ে, দেখি লোকটা কি বলছে, কি ব্যাপার না দিয়ে, এক কথায় সিউডো সায়েন্স বলে দাগিয়ে দিলে কি হয়, মুনাফাবাজিটা চলতে থাকে, অবিরাম চলতে থাকে। তাহলে এই আয়ুর্বেদই বলুন, আবার হিপোক্রেটিস, আদিকালের হিপোক্রেটিসই বলুন, বা এই হ্যানিম্যানই বলুন, পদ্ধতিগত পার্থক্য থাকলেও এরা কিন্তু সব হোলিস্টিক মেডিসিনের কথাই বলেছেন, হোলিস্টিক কিওরের কথা বলেছেন, ইন্ডিভিজুয়ালকে কিওরের কথা বলেছেন, রোগটি নয়। কারণ কি, ডিজিজ সবার, যদি জীবাণু, এখন তো জীবাণু বেশ ভালো কথা, আয়ুর্বেদে তো জীবাণু ছিল না সেই সময়, আবিষ্কারই হয়নি। তাহলে আবার সেই প্রশ্নটাতে ফিরে আসে, যদি জীবাণুই রোগ সৃষ্টি করতে পারে, তাহলে 10 জন মানুষকে বা 100 জন মানুষকে যদি ওই একটি অভিন্ন জীবাণুতে এক্সপোজ করা হয়, সেটা খাবারের মাধ্যমে হোক, ইনজেকশন সিরিজ দিয়েই ঢুকিয়ে দিন না কেন, যে কোনোভাবেই হোক, যদি বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই হোক। এই যে করোনা কালে তো সবারই ওই সর্দি কাশি, করোনা আমি সর্দি কাশি বলি, সবার কি হলো? আমাদের তো হয়নি। আমরা কি ভৌ নিয়েছি? নিইনি। তাহলে হলো না কেন? সেই সময় তো আকাশে বাতাসে সর্বত্র একেবারে করোনা, তাহলে আমাদের কেন হলো না? তাহলে জীবাণুই যদি, ভাইরাসই বলুন আর ব্যাকটেরিয়াই বলুন, যদি রোগ সৃষ্টি করতে পারে, তাহলে সবার কেন হলো না? এইটাই প্রশ্ন। তার মানে কি, সেই রোগটির, সেই ব্যক্তিটির শরীরে কোনো সমস্যা আছে, ত্রুটি আছে, তাই সে রোগটি হলো তার। তাই এই ব্যাকটেরিয়া, যার ইমিউন সিস্টেম শক্তিশালী, তাকে কাজ করতে পারলো না, বা সেই ভাইরাসই হোক আর ব্যাকটেরিয়াই হোক। ভাইরাস নিয়ে তো অনেক কিছু এখন অনেক বাস্তবতা আছে, অনেক গল্প আছে, অনেক কিছু আছে। ওই যে টেকনোলজিটা ওরা এমন করে বানিয়ে ফেলেছে যে সাধারণ মানুষ হয়ে আপনি তো টিকিটিও ধরতে পারবেন না। সমস্যা এখানে। তো যাই হোক, তাহলে সেই ব্যক্তিটির শরীরে, নিশ্চয়ই শরীরে হোক, মনে হোক, চিন্তনে হোক, কোনো একটা সমস্যা আছে। আর তাই তার ওই জীবাণুটিই বলুন, ব্যাকটেরিয়াই বলুন, প্যারাসাইটই বলুন, বাকিদের শরীরে প্রভাব বিস্তার করতে না পারলেও তার শরীরে করছে। আর তাই ইটস হাই টাইম দ্যাট উই ট্রিট দ্য ইন্ডিভিজুয়াল, নট দ্য ডিজিজ। কি বোঝানো গেছে? নিশ্চয়ই, আমি বোঝানোর কেউ নেই, আপনারাই বুঝবেন যদি এইভাবে ব্যাপারটাকে দেখেন, যদি এইভাবে প্রশ্ন করেন, তাহলেই বিষয়টাকে বুঝবেন। তাই আগুন হাত পোড়ায়, সবার হাত পোড়াবে, কোনো সন্দেহই নেই।
কিন্তু জীবাণু সবার রোগ সৃষ্টি করতে পারে না একই সময়ে। তাহলে বিজ্ঞান কী করে, জার্ম থিওরি কী করে ইউনিফর্মভাবে আমাদেরকে বারবার দেখাচ্ছে, ভয় পাওয়াচ্ছে, প্যানিক বিস্তার করছে, মূল সত্যটাকে আমাদের সামনে তুলে ধরছে না কেন? ওই যে প্যানিকবাজি করে ব্যবসা বাড়ানো, মূল বিষয়টা ইন্ডিভিজুয়ালকে, শরীরকে, মানুষকে ট্রিট না করে তার পথ্য, খাদ্য, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার পরিবর্তে মুনাফাবাজির জন্য টার্মিনোলজি তৈরি করে, বিল্ডিং তৈরি করে, গিমিক তৈরি করে, ভয় দেখিয়ে মিডিয়াকে দিয়ে পোশাক আশাক এমন করে সব বানিয়ে ব্রেন ওয়াশ করে দিয়ে মানুষটিকে সর্বশান্ত করা এবং তাকে আরও অসুস্থ করে দিয়ে মাস কাবারি খরিদ্দারে পরিণত করা, ফার্মা কোম্পানির মাস কাবারি খরিদ্দার। কারণ হোলিস্টিক চিকিৎসা পদ্ধতিতে যদি আমরা যাই, খাদ্যের ওপর জোর দিই, জীবনযাপনের ওপর যদি জোর দেওয়ার কথা বলা হয়, তাহলে মুনাফাবাজির অবকাশই তো নেই। কোথায় এত মুনাফা হবে? সুযোগ আছে? সুযোগ নেই। তাই হিপোক্রেটিস যেটা বারবার করে বলেছিলেন, অসলারও প্রতিধ্বনি তুলেছিলেন, বি ইয়োর ওন ডক্টর, নিজের চিকিৎসা নিজে করুন। যেটা হানিম্যানও যেভাবে শাস্ত্রটাকে রেখেছেন, যদি আপনি একটু স্টাডি করেন, একটু ধৈর্য রাখেন, পর্যবেক্ষণ রাখেন, একটু চর্চা করেন, আপনি সব না হলেও অনেক চিকিৎসা, অনেক রোগের চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন। অর্থাৎ যেটাকে বলা হয় স্বনির্ভরতা, সব চিকিৎসা তথা সুচিকিৎসার যে কথা হিপোক্রেটিস বলে গিয়েছিলেন বারবার করে, অন্যের ওপর ছাড়বেন না। কারণ আপনি আপনার শরীরকে যতটা চেনেন, অন্যরা কিন্তু চেনে না। কি খেলে আপনার সমস্যা হয়, কি খেলে আপনার বদহজম হয়, কি খেলে আপনার অ্যালার্জি হয়, সেটা কি অন্যের ক্ষেত্রেও হয়? হয় না। আপনি আলাদা, আপনি ইউনিক। ওই যে আমাদের বায়োমেট্রিক আলাদা, ওরাই তো আবার স্বীকার করে নিচ্ছে যে আমরা আলাদা, আবার আমাদের একই ডোজ দিচ্ছে। কোথায় দেখতে পাচ্ছেন তো কন্ট্রাডিকশনটা উপলব্ধি করতে পারছেন তো? তো এই যে ব্যাপারটা, এটা ওরা চায় না। ওরা চায় না আপনি একটুখানি রিসার্চ করে নিজেকে খাদ্যের মাধ্যমে নিজের রোগ নিজে সারিয়ে তুলুন, সুস্থ থাকুন, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করুন, খাদ্যবিধি মেনে চলুন, স্বাস্থ্যবিধি মেনে থাকুন, মানে প্রকৃতির কাছাকাছি থাকুন। এটা ওরা চাইছে না, চাইছে না। আর চাইছে না বলেই ওরা এগুলোকে বুজরুকি, জড়িবুটি বলে অপমান করা, আয়ুর্বেদকে জড়িবুটি বলে অপমান করা, হোমিওপ্যাথিকে সিউডো সায়েন্স বলে অপমান করা, বুজরুকি বলে অপমান করা, এইভাবে ওরা প্ল্যান্ড প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আর আমাদেরকে ওদের ওপর নির্ভর করে, সর্বশান্ত করে অস্তাচলে বিলীন করে দিচ্ছে আমাদের। মানে আমরা অস্তাচলে চলেছি, আমাদের স্বাস্থ্য, আমাদের মন, আমাদের সব কিছু। হোমিওপ্যাথিও একটা হোলিস্টিক সিস্টেম। সেখানে এই বিষয়গুলো সর্বাঙ্গীনভাবে একটি ব্যক্তিকে দেখা হয়, বিচ্ছিন্ন করে দেখা হয় না। তাহলে একটু গভীরে যান। 1861 সালের জার্ম থিওরিকে হাইজ্যাক করে নিয়ে, বা সেখানে যে সুযোগটা ছিল সেটাকে বাড়িয়ে ম্যানিফোল্ড করে, এটাকে ভাইরাসটাকে ঢুকিয়ে দিয়ে তার মধ্যে এই জায়নিস শক্তি পুরো চিকিৎসা ব্যবস্থাকে হাইজ্যাক করে নিয়েছে। আর বাকি যে ডিসিপ্লিনগুলোকে ওরা সেগুলোকে অল্টারনেটিভ মেডিসিন বলে তুচ্ছ তাচ্ছিল্য করতে চাইছে বা করছে। সাবধান থাকুন, নিজের শরীরটিকে শক্তিশালী করুন, দুর্গ বানিয়ে ফেলুন। তখন আর এই আলাদা আলাদা করে আপনাকে ওই সব ফ্র্যাগমেন্টেড চিকিৎসা পদ্ধতির ফার্মা কোম্পানির তার কবলে পড়তে হবে না।
এই আশঙ্কা, আমি আবার বলছি, রিপিট করছে, হানিম্যান করেছিলেন বলেই যে জীবাণু আবিষ্কারটা হয়ে গেল, এরপরে কি হতে পারে, এবং তিনি নিজে স্বীকার করে গেছেন তিনি যা করেছেন তার চেয়ে অনেক ক্ষতি করেছেন ভালো করার চাইতে। যে চিকিৎসা পদ্ধতি অর্থাৎ অ্যালোপ্যাথিকে কেন্দ্র করেই তার তো ডিগ্রি, তার চিকিৎসা, তার প্রথম জীবনের এই সব কিছুই তিনি সেখান থেকে উপলব্ধি করে ফিরে এসেছেন। একজন চিকিৎসক হয়ে উপার্জনের এমন সুযোগ ছেড়ে লোকের নিন্দা করিয়ে, ফেক সায়েন্সের দুর্নাম করিয়ে, সিউডো সায়েন্সের দুর্নাম করিয়ে তিনি পিছপা হননি। প্রশ্ন করবেন না, ভাববেন না, ভাবার জন্যই এতগুলো কথা বললাম। তাই খেয়াল করে দেখুন, আরেকবার বলি, হোলিস্টিক চিকিৎসা পদ্ধতিতে ফেরত, এটা আয়ুর্বেদই হোক, হোমিওপ্যাথি হোক, বা দুটোর কম্বিনেশন হোক, যাই হোক না কেন, জীবনযাপনকে, খাদ্যাভ্যাসকে এবং নিজের শরীরকে চিনুন, সুস্থ থাকবেন। নইলে এরকম করে ওরা প্রযুক্তির নাম করে, বিজ্ঞানের নাম করে আপনাকে আপনার মগজ ধোলাই করতে থাকবে, এবং আপনি বিশ্বাস করতে শুরু করবেন, যেমন এমন বিশ্বাস করেন, ভুল যেটা বিশ্বাস করেন, কি আবার বলি জীবাণুই রোগ সৃষ্টি করে, না 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 না, আবার মাথায় আমি ইতিগজটা বলে দিই যেটা ওরা বলে না, জীবাণু রোগ সৃষ্টি করতে পারে, যেটা জার্ম থিওরি বলছে ওরা, মেনে নিলাম করতে পারে। কখন? যখন আপনার শরীর দুর্বল থাকে, আপনি অসংযত জীবনযাপন করেন, আপনার শরীরে পুষ্টির অভাব ঘটে, তাই সেগুলোকে ধ্যান দিন, সেগুলো নিয়ে ভাবুন, তবেই আপনি সুস্থ থাকবেন। আপনি দুর্গ বানিয়ে ফেলুন। তাই ওই বাইরের ওই ভয় দেখিয়ে, জীবাণু জুজুর ভয় আপনাকে দেখাচ্ছে, আর আপনি ভয় পাচ্ছেন, মাস্ক পরছেন, ঘন ঘন হাত ধুচ্ছেন, আর আপনি ভুলে যাচ্ছেন যে আপনার শরীরেই ৩৯ ট্রিলিয়ন ব্যাকটেরিয়া, ৩৯০ ট্রিলিয়ন ভাইরাস, ওরাই বলেছে, ওদেরই রিসার্চ, ওদেরই সব কিছু ওরাই বলছে। কি হাস্যকর না? আমাদের সামনেই তো রয়েছে, এটা ওরাই তো বলছে যে এগুলো আছে। আমাদের শরীরের ৭০ থেকে ৯০% ব্যাকটেরিয়াল দিয়ে তৈরি। হ্যাঁ, সব। তাহলে এইগুলো জেনেও আপনি ভয় পাচ্ছেন। ওই যে কাকে ভয় পাচ্ছেন? ব্যাকটেরিয়াকে ভয় পাচ্ছেন, ভাইরাসকে ভয় পাচ্ছেন, অথচ আপনি নিজেই ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে তৈরি। তাই আসুন রামপ্রসাদের সেই গানটিকে এই ক্ষেত্রে একটু অন্যরকমভাবে ভেবে গেয়েই ফেলি। সাগরে যার বিছানা মা, শিশিরে তার কি করবে। এখানে সাগরকে ব্যাকটেরিয়া ভাইরাস যার মধ্যে আমরা আছি, যা দিয়ে আমরা গঠিত, শিশিরে তার কি করবে। শিশির মানে ওই বাইরে থেকে যেসব ভাইরাস ব্যাকটেরিয়ার ভয় দেখানো হচ্ছে, টুপটুপ করে পড়ে তো সমুদ্রের উপরে, টুপটুপ করে শিশির পড়ছে, আর আপনি ভাবছেন ওরে বাবা কি ভয়ঙ্কর শিশির পড়ছে, আর আপনি তো সমুদ্রের ভেতরেই শুয়ে আছেন। তাহলে আপনার এই যে প্যানিক, আপনার এই যে ভয়, কি হাস্যকর বলুন তো। ঠিক ওই রকম সমুদ্রের মধ্যে বিছানা করে আপনি শিশিরকে ভয় পাচ্ছেন, মানে আপনি ভাইরাসকে ভয় পাচ্ছেন, আপনি ব্যাকটেরিয়াকে ভয় পাচ্ছেন। সঙ্গে থাকুন, প্রশ্ন করুন, ছড়িয়ে দিন।